এই সরকার গত 15 বছর ধরে, গত 5 বছর ধরে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা মানে কি, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অভিযোগ, আমি খালি আর্থিক অভিযোগগুলি আপনাকে শুধু মনে করে দিতে চাই। আমি শুধু মনে করে দিতে চাই আওয়ামী লীগের সরকাররা কিরকম, আওয়ামী লীগের সরকারে যারা ছিল তারা কিরকম আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, সেটা আমি শুধু মনে করে উত্তর দিচ্ছি আপনাকে। আমি এই জায়গাতেই থাকতে চাই। আপনি মুক্তিযুদ্ধের চেতনা বলতে আপনি মনে করেন যে এই জায়গায় থাকতে চাই, ভোট হবে হচ্ছে এই জায়গায় থাকতে চাই। জি, আমি এই জায়গায় থাকতে চাই, এই জায়গায় থাকতে চাই। বলেন। এই যে দুর্নীতি, জি, দুর্নীতি হচ্ছে গিয়ে শরীরটার মধ্যে নিজের শরীরে ক্যান্সার হওয়ার মতো। যে জায়গাটাতে ক্যান্সার হবে এই জায়গাটা কেটে ফেলতে হবে। এখন আপনি এইসব বিষয়ে আমি সারা দিন আপনার সাথে আলোচনা করতে রাজি। বঙ্গবন্ধুর চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ মানে একই সাথে আপনি এই কথা বলে আপনি দুর্নীতি করতে পারবেন না। এই দুর্নীতি যেদিন আপনি করবেন তখন আপনার এই জায়গাটাকে আপনি আসলে রীতিমতো আপনি এই জায়গাটাকে নষ্ট করে দিলেন। এই ব্যাপারে আপনার সাথে আমার কোনো দ্বিমত নাই। ধরেন আপনি দুর্নীতি বলেন, সন্ত্রাস বলেন, মাদক বলেন, এগুলা তো আলটিমেটলি আমাদের যেভাবে কনস্টিটিউশনের বাইরে যায়, বঙ্গবন্ধুর আদর্শের বাইরে যায়। এই ব্যাপারে আমি কিন্তু আপনার সাথে কোনোভাবেই দ্বিমত করব না। এবং এই কারণেই আমার যে ব্যারিস্টার সুমন হয়ে ওঠার যে গল্প, এখানে কিন্তু দেখেন আমার আওয়ামী লীগ করেও আওয়ামী লীগের প্রচার সম্পাদকের বিরুদ্ধে আমি মামলায় বাদী। আমি আওয়ামী লীগ করেও আমি যতজন মন্ত্রীর বিরুদ্ধে আমি কথা বলছি সবই হচ্ছে গিয়ে দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে আমি কথা বলছি। আমি বলছি যে এটা কোনোভাবেই বঙ্গবন্ধুর আদর্শ হইতে পারে না। আমার সাথে আমি যুবলীগের আইন সম্পাদক হিসাবে অব্যাহতি পাই কেন আপনি এটাও জানেন যে আমি যুবলীগের আইন সম্পাদক। আপনি প্রথম আমার ইন্টারভিউ নেন যুবলীগের আইন সম্পাদক হওয়ার পর। আমার অব্যাহতির কারণটা কি ছিল? আমার কারণটা ছিল আমি বলছিলাম যে একজন ওসি সাহেব আওয়ামী লীগ করার দরকার নাই। আমি বলছিলাম যে উনার এই মিছিল মিটিং করার দরকার নেই, আওয়ামী লীগ করার জন্য যথেষ্ট পরিমাণ মানুষজন আছে। কিন্তু এই ক্ষেত্রে তারপর আমাকে অব্যাহতি দেওয়া হলো। এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকেই যায়। আমি বলছি বাংলাদেশের হয়েছে কি, আপনি বাংলাদেশের আদর্শ, রাষ্ট্র, সরকার প্রধান, দলীয় প্রধান, এগুলার মানুষ এমন ভাবে গুলাই ফেলে যে এখন আমরা এক জায়গায় নিয়ে কথা বলতে পছন্দ করি। আসলে কিন্তু আমি সরাসরি প্রশ্ন করি, শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন বলে আপনি মনে করেন কিনা? অবশ্যই উনি ধারণ করেন। আমার এই পর্যায়ের কোনো প্রশ্ন নেই। আপনি মনে করেন যে উনি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন। আমার কিন্তু এটা আমি প্রশ্ন আদর্শ ধারণ করেন এবং সরকার প্রধান হিসাবে এই বাস্তবতায় কতটুকু কি হয়েছে না হয়েছে এগুলা নিয়ে আলোচনা থাকতে পারে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা আদর্শকে ধারণ করেন। কিন্তু যখন সরকারে আপনি আসবেন, যেমন আপনি যখন মডারেটর, তখন আপনি আমাকে কতটুকু সময় দিলেন না দিলেন এটা নিয়ে কথা থাকতে পারে। যে আপনি সাকিব ভাইকে বেশি সময় দিয়েছেন কিনা এটা নিয়ে নানা ধরনের কথা থাকতে পারে। কিন্তু যে মেইন জায়গাটা, এই জায়গাটা ইনটেক্ট। ওকে, আর আমি একটু অন্য প্রসঙ্গে, আপনি যে কথাটা শুরু করেছিলেন যে আপনি সাকিব ভাইয়ের রাজনীতি নিয়ে কথা বলার বা নির্বাচন নিয়ে কথা বলার প্রসঙ্গে বলতেছিলেন, আমি আসলে সাকিব ভাইকে প্রশ্ন করেছিলাম এটা জয় পরাজয়ের কোষ্ঠী পাথরে, এটা কি উনি কি মনে করেন? উনি মনে করেন যে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয় হয়েছে, কারণ তারা ভোট বর্জনের আহ্বান জানিয়েছিলেন, 10% মাত্র ভোট পড়েছে, 90% ভোটার আসলে এই ভোটকে বর্জন করেছে, সেই জন্য এই প্রসঙ্গটা তোলা। বিষয়টা আর কি, একদিনে বাংলাদেশ এই জায়গায় আসে নাই। বাংলাদেশের এই দুর্নীতি দূর করার জন্য একদিনে সম্ভব হবে। আপনি যে দায় দায়িত্বের কথা বলছেন এগুলা নিয়ে আমাদের সাথে, আপনার সাথে আমার অনেক আলোচনা চলতেই পারে। তবে আমরা কিছু লোক এখন আমি বিশ্বাস করি দাঁড়াই গেছি দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য। আপনি যে কোনো বিষয়ে আপনাকে তো টাইম দিতে হবে। আপনি আরেকটা বিষয় হচ্ছে কি, আপনারা যে আন্দোলনের কথা বলতেছেন, বারবার বলতেছেন যে সেবোটাজে যদি হয়, আপনারা যদি এত বিশ্বাস রাখেন সেবোটাজের উপর, তাহলে এইসব আন্দোলন করে লাভ কি? আপনারা এইসব লাভ নাই। সুমন, খোদ ঢাকা শহরের মধ্যে একটা ট্রেনে আগুন দেওয়া হবে, সরকার সেই সময় এতগুলি আইন শৃঙ্খলা বাহিনীর লোক হচ্ছে রাস্তায়, সেটি প্রোটেক্ট করতে পারবে না? এই সরকার তো বিএনপির মতো একটা সংগঠন, যদি আপনারা হরতাল ডাকেন, হরতাল ডাকার পর যদি আপনারা পুরা নির্বাচনের আগের দিন পরের দিন হরতাল ডাকলেন, তো হরতাল মানেই তো হচ্ছে কি আপনার কর্মীরা বের হবে। এবং এখন আপনি এই ধরনের সব জিনিসই আপনি ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট গুলাকে আপনি বলছেন সব স্যাবোটাজ। মানে আর বিএনপি হরতাল ডাকা ছাড়া আর কোনো কাজ করে না। তাহলে এর মানে তো হচ্ছে গিয়ে বিষয়টা হচ্ছে গিয়ে, তাহলে আপনারা এগুলো ডাকতেছেন কেন? আপনারা তাহলে তো ডাকার দরকার নাই। আপনি তো কি করবে, প্রতিবাদ জানাবেন না? প্রতিবাদ জানাবেন না? প্রতিবাদ জানাচ্ছেন, এই জন্য তো হরতাল ডাকতেছেন। এবং আমরা বলছি যে এটা ওনারা করতেছেন এবং বিভিন্ন জায়গায় একটা জায়গায় বিএনপি একবারের জন্য বলে নাই হরতাল ডাকা ট্রেনে আগুন দেন, একবারের জন্য বলে নাই। আমি বলি নাই যে বিএনপি, এখন আমি যে জিনিস হচ্ছে প্রমাণিত হয় নাই, কিন্তু ধরে নেওয়া হবে আপনি যদি হরতাল ডাকেন,
আমার নিজের গাড়িও পিকেটিং এর শিকার হয়েছে। এখন হরতাল ডাকলে পিকেটিং হইতে পারে, এটা স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়। আর আপনি কিভাবে হরতাল ডাকার পর আপনি ভাবতেছেন যে আপনার কর্মী বাহিনী বা আপনার যারা আচ্ছা আছে, ঠিক আছে, আপনার আপনারা বক্তব্য তো পরিষ্কার। ব্যারিস্টার সুমন, আমি যদি সাকিব ভাইয়ের প্রশ্নটা একটু অন্যভাবে করি, আপনি বলছেন যেটা একদিনে বাংলাদেশে অবস্থা আসে না, একদিনে এটা দূর করা যাবে না, আপনার এর মধ্যে দাঁড়িয়েছেন। কিন্তু ব্যারিস্টার সুমন, আপনার একটা পরিচিতি আছে, সেটা আজকে এমপি হওয়ার জন্য না, গত 10-12 বছরে আপনার অসংখ্য খাটাখাটির পর আপনার একটা পরিচয় দাঁড়িয়েছে। কিন্তু আপনি কি সেই দুর্নীতিবাজদের এগেইনস্টে দাঁড়িয়ে মানে একটি প্রতিসভা এবং তাদেরকে সামাজিকভাবে পরিচিত করার জন্য কোন একটা উদ্যোগ কি নেওয়া আপনার উচিত ছিল না এই 10 বছরে, মানে সরাসরি ভাবে? এবং আরো একটা প্রশ্ন করতে চাই, আপনার কাছে কি মনে হয় যে একটা দেশের সরকার প্রধান বা যিনি রাষ্ট্রীয় ক্ষমতা সর্বোচ্চ স্তরে আছেন, তার নজরে এগুলি পড়ছে না এবং তিনি কোনো প্রতিকার করছেন না, সেটি এমনি এমনি কিন্তু বাড়ছে, কমছে না? আমি প্রথম প্রশ্নটা আবার হারাই গেছি, আপনি সেকেন্ড প্রশ্নতে যাওয়াতে প্রতিবাদ আমি আমার এই পর্যন্ত হাইকোর্টে যতগুলা মামলা আমি পাবলিক ইন্টারেস্টে নিজে কমপ্লেইনেন্ট হয়ে যতগুলা মামলা করছি, সবই ছিল হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। আপনি দেখেন এই আওয়ামী লীগের সালাম মুর্শিদি, আপনি দেখেন প্রচার সম্পাদক গোলাপ সাহেব, এরপর হচ্ছে গিয়ে এস আলম, সবগুলাতে কিন্তু আমি বাদী ছিলাম। আমি দুর্নীতির বিরুদ্ধে এই পর্যন্ত যতগুলা, এই আমাদের যিনি মাননীয় শিক্ষামন্ত্রী বর্তমানে, দীপুমণি না, শিক্ষামন্ত্রী না, সমাজ কল্যাণ মন্ত্রী, উনার ভাইয়ের বিষয় নিয়ে আমি কথা বলছি। আমি আমাদের যে সমরেজা সাহেব, উনার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে আমি কথা বলছি। মাননীয় সাবেক রেলমন্ত্রীর বিষয় নিয়ে আমি কথা বলছি। আপনি যাদের কথা বলছেন তারা সবাই মন্ত্রী থেকে বাদ পড়ছে, এইটা একটা ভালো জিনিস হয়েছে। যাদের কথা বলছেন তারা সবাই মন্ত্রী থেকে বাদ পড়ছে। জিনিস দেখেন, আমি যাদের বিরুদ্ধে কথা বলছি, গোলাপ সাহেব ফেল করছেন, উনার প্রায় জামানত বাজেয়াপ্ত হয়েছে। আর যারা বেঁচে গেছেন তারা খুব অল্পতে বেঁচে গেছেন, মন্ত্রিত্ব থেকে বাদ পড়ছেন। এবং বিষয়টা হচ্ছে গিয়ে এই যে আপনি যেটা বলছেন যে আমি কিন্তু আমার ফেসবুকের মাধ্যমে জীবনের সবচেয়ে বেশি ঝুঁকি আমি নিছি, যাদের বিরুদ্ধে আমি কথা বলছি, এরপরে যে আমি টিকে আছি, এটা আমার কাছে আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি। আমি কিন্তু বলছি না যে আপনারা দুর্নীতির বিষয়ে যা যা বলছেন আমি আপনাদের সাথে একমত না। সুমন, আমরা দেখেছি গতকাল আপনার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হওয়া সামনাসামনি, সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় ঘটনা। আপনি আর শেখ হাসিনা সরকারকে কি সমালোচনা করবেন? আপনি তো শেখ হাসিনা সরকারেরই মানে একজন। আমার সমালোচনা প্রথম শুরু হয়েছিল আমার বাবার বিরুদ্ধে। আচ্ছা, আমার বাবার কার্যক্রম থেকেই প্রথমে আমি সমালোচনা করা শিখি। তো বিষয়টা হচ্ছে গিয়ে যেসব জায়গায় ধরেন আপনারে আমি সাংবাদিক হিসেবে পছন্দ করি, আপনার সাথে আমার 5টা মিনিট সময় কাটানোটা আমিও মনে করি যে এটা প্রায় আমার জন্য একটা প্রিভিলেজ। আই এম অনার্ড যে 5টা মিনিট সময় কাটাতে পারতেছি আমরা। কিন্তু একই সময় কিন্তু আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আমি একমত হব না, আবার আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আপনার একমত তো হবই না, মানে বিনয়ের সাথে আমি আপনার সাথে চরম ভাবে বিরোধিতা করব। আমি কিন্তু বিষয়টা কিন্তু এরকম যে আমি হয়তো আপনার পক্ষে না, আপনার সাথে একমত না, কিন্তু আপনি যাতে আপনার পক্ষ কথা বলতে পারেন, এটার স্বাধীনতা আমি স্বাধীনতায় বিশ্বাস করি। সুতরাং এখানে বুঝতে হবে যে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধানের সাথে সাথে উনি বঙ্গবন্ধু কন্যা, জাতির জনকের কন্যা। উনার সাথে কিন্তু উনার কয়েকটা আইডেন্টিটি আছে, আপনারা হয়তো অনেকে একসাথে করে ফেলেন। আমার কাছে কিন্তু দেখেন, আমি কিন্তু এই এমপি হওয়ার আগেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক যিনি বর্তমানে, তার বিরুদ্ধে মামলা হয়ে বাদী হয়ে কিন্তু আমি মামলা করেছি। সুতরাং আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি, বহন করি, কিন্তু যেসব জায়গায় আমার সমালোচনা করার, যেসব জায়গায় আমার প্রতিবাদ করার, এই জায়গায় তো আমি বন্ধ হয় নাই বা আমি কখনো আটকে থাকি নাই, বা চেষ্টা করছি, আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি। এইখানে বঙ্গবন্ধু কন্যার সাথে দেখা করতে পারাটা আমার জন্য একটা সম্মানের। এইখানে আপনারা মিলাই ফেলবেন না, কিন্তু উনি সরকার প্রধান যখন হবেন তখন সরকারের দায় যতটুকু থাকবে, যতটুকু ওনার নেয়ার বিষয় আছে, এখানে আমি হয়তো ওনাকে বলবো যে মাননীয় নেত্রী, এখানে আমার মনে হয় কাজ করার সুযোগ আছে। আমার হয়তো বলার, এখানে একটা জিনিস হয়েছে কি, এবার সংসদে আপনি কখনো কোনো খারাপ ভাষা হয়তো শুনবেন না, বকাবকি শুনবেন না, গালাগালি শুনবেন না। এইবারের সংসদ হবে ভদ্রলোকের সংসদ। এখানে আপনি দেখবেন, কিন্তু বিরোধিতা কি হবে, মানে আপনি মনে করছেন চরম বিরোধিতা হবে। কিন্তু আপনি তো অরিজিনালি নৌকা, মানে আপনি নিজেও নিজেরে বলেন, এমনিও বলেন। না, এইখানেই প্রবলেমটা হচ্ছে গিয়ে আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি, এবং আদর্শকে ধারণ করা মানে কি,
মানে হচ্ছে গিয়ে উনার যে আদর্শটা আছে এইটা আমাদের একটা কনস্টিটিউশনের মতো, যে হাইকোর্ট কিন্তু কনস্টিটিউশনকে মানে, কিন্তু যখনই কনস্টিটিউশন ভায়োলেট করার বিষয় আসে তখন কিন্তু হাইকোর্ট একটা রুল দিয়ে দেয়। তো বিষয়টা হচ্ছে গিয়ে যে আমার এই জায়গাটা ঠিক রেখে আমার দেশটাকে বাঁচানোর জন্য, দেশটাকে ভালো করার জন্য আমার যে সব জায়গায় নক করতে হবে, এইসব জায়গায় আমি স্বতন্ত্র হিসেবে আমার তো আরো স্কোপ আরো বেড়ে গেল। রাইট। বঙ্গবন্ধুর আদর্শের কোষ্ঠী পাথরে এই বিরোধী দলের নেতা নেত্রীদের জেলে রেখে ইলেকশন করাটা কেমন আসলে? এই প্রশ্নটা আমার মনে হয় সাকিব ভাইকে করেন। সাকিব ভাই এই আমার মনে হয় এটার জন্য উত্তর দেওয়ার জন্য উনি একেবারে আশ হইতেছেন। না সাকিবের জন্য, সাকিব ভাইকে করার জন্য আপনি কষ্ট আছেন। আমি এমনি মনে এমনি আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্নটা অন্যভাবে করি। বঙ্গবন্ধুর আদর্শতে প্রশ্ন করলে আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগ সভানেত্রী বা আওয়ামী লীগের যে যিনি সরকার পরিচালনা করলেন গত সংসদে যেইভাবে হামলা মামলা এবং বিরোধী দলের উপর যে নিপীড়নের অভিযোগটা করা হয়েছে সেইটা আপনি আসলে কিভাবে দেখেন? মানে সংবাদপত্রের কণ্ঠরোধ মুক্ত সেই যে অভিযোগগুলি আছে মানবাধিকার, সেগুলির ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়? মানে 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 সেটা শেখ হাসিনার সরকার ঠিক পথে ছিল? আমার কাছে মনে হচ্ছে কি যে আপনি এই একজন নৌকার প্রার্থীকে প্রশ্ন করতেছেন। আচ্ছা ঠিক আছে, আমি একজন স্বতন্ত্র প্রার্থীকে প্রশ্ন করতেছেন, নৌকার প্রার্থীকে। বিষয়টা এইভাবে না। তারপর আমি আপনাকে যেটা বলতে চাই হচ্ছে গিয়ে যে আদর্শের রাজনীতিতে থাকলে এক সময় না এক সময় আপনি সার্ভাইভ করবেন। যারা এখন বিভিন্ন অভিযোগ তুলতেছেন তাদের আদর্শের জায়গাটা আরো স্ট্রং হইলে দেখবেন আমার মতো ওনারাও বেরোয় আসবে। বিষয়টা হচ্ছে কি ওনারা যে একেবারে ছেড়ে দিয়ে অসহিংসতা বেনিফিট বা ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছেন, এটা একেবারে আমি মনে করি না যেটা সত্য। তারা যদি দাঁড়ানোর সক্ষমতা থাকতো, তাদের যদি ম্যান্ডেট থাকতো। আচ্ছা আমি একটা জিনিস বলি, মানুষ যদি ওনাদের প্রতি এতই ভালোবেসে ভোট দিতে না আসে, 90% লোক বসে থাকে, তাহলে এই 90% লোক আন্দোলনের সময় কই থাকে? তারা আসে না কেন? তারা পুলিশের গুলির ভয় পায়। সুমন আপনি নিজে জানেন তারা পুলিশের গুলি ভয় পায়, তারা মামলার ভয় পায়। তারা এই যে আসেন বিষয়টা হচ্ছে কি, আমার এলাকায় যখন আমি নির্বাচন করতে যাই, আমি একেবারে ধরেন আমি একটা এই দুইজন একই মানুষের মধ্যে দুইটি মন্ত্রণালয়, একজন মাননীয় মন্ত্রীর বিরুদ্ধে আমি নির্বাচন করতে গিয়ে আমি টের পেয়েছি যে আমার কত ডিফিকাল্টিজ হয়েছে। কিন্তু আমার আদর্শের জায়গা এবং আমার কাজ করার যে সক্ষমতা ছিল বলে কিন্তু আমার লোকজন কিন্তু এই যে বুলেট বা কিছুই ভয় পায়নি, তারা কিন্তু চলে গেছে। সুমন আপনি ভুলে যাচ্ছেন যে আপনি নির্বাচনে অংশগ্রহণ করার আগে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছিলেন যারা আমার দল করে কিন্তু আসলে অন্যভাবে নির্বাচন করতে চায় তারা তাদেরকে নির্বাচন সুষ্ঠুভাবে করতে দিতে হবে। আপনি অরিজিনালি নৌকার সাপোর্টার, আওয়ামী লীগের মানে একজন কেন্দ্রীয় লোকের চেয়েও আপনার আসলে এক ধরনের পরিচিতি ক্ষমতা বেশি নানা কারণেই, তো সেই কারণে আপনি এটা করতে পারছেন। এটা কি একটা বিএনপি লোক করতে পারতো এরকম? উনারা তো আগেই ছেড়েই দিলেন আমাদের। দেখেন বিএনপি যদি নির্বাচনে আসতো তাহলে কিন্তু আমার নির্বাচন করা হতো না, আমাদের কিন্তু একজনই থাকতো। আমি কিন্তু ধরেন আমি যার বিরুদ্ধে নির্বাচন করেছি উনি নৌকার নমিনেশন পেয়েছেন, বিএনপি আসলে কিন্তু আমি উনার পক্ষে নির্বাচন করতাম। কিন্তু এখন বিএনপি যে আসেনি, এখন উনাদের নানা রকম কমপ্লেন থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে, বাস্তবতা হচ্ছে গিয়ে উনারা এখন একেবারে পেছনে পড়ে গেছেন। উনাদের কিন্তু এখন আমাদের আলোচনা কিন্তু পুরা বাংলাদেশ জুড়ে হচ্ছে যে মন্ত্রী এটা ভালো হয়নি, এটা ভালো হয়েছে, এরকম হচ্ছে। কিন্তু উনারা যে দাবি করতেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি তাও ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। আমি আপনার জানতে চাইতে পারি যে আপনার মাথায় কি মনে হয় যে নির্বাচন কমিশন ঘোষিত যে নাম্বার 41.8% লোক এবার ভোট দিয়েছে, অর্থাৎ প্রতি 10 জন ভোটারের 4 জন ভোটার ভোট দিয়েছেন, এটা কি আপনার কাছে ফ্যাক্ট মনে হয়? আমি অবশ্য ঢাকার বাইরে যাই নাই, আমি আগেই বলে রাখি আমি মাত্রই 7-8টা কেন্দ্র দেখেছি। কিন্তু বিষয়টা হচ্ছে কি আপনি আমাকে বলেন যে 41.8% আপনার কাছে রিয়েলিস্টিক মনে হয় কিনা? আমার যেমন ধরেন আমার এলাকায় যেটা আমি তখন তো আমি সারা বাংলাদেশ নিয়ে একেবারেই কনসার্ন ছিলাম না। আমার এলাকায় 50% অ্যাবভ, আমার এলাকায় 50% অ্যাবভ। কিন্তু ওভারঅল আমার কেন জানি মনে হয়েছে যে ভোটের আগ্রহ খুব বেশি, যে মানুষের যে একেবারে মানে সবকিছু ফেলে দিয়ে ভোট দেওয়ার যে আগ্রহ, এটা অত বেশি মানুষের মধ্যে নাই। ওভারঅল যে এই 70% হবে 60% হবে এরকম আগ্রহটা আমি খুব বেশি যে এমন দেখছি তা আমি বলবো না। কিন্তু বিষয়টা হচ্ছে কি আমার এলাকা বা আমার পাশাপাশি এলাকা যতগুলাতে আমি দেখলাম যে ভোট 40% হওয়াটা অস্বাভাবিক আমার মনে হচ্ছে না, তবে 50-র উপরে গিয়ে বলাটা আমার কাছে মনে হয়েছে অস্বাভাবিক। এখন এটা আবার ডিপেন্ড করে কিছু সেন্টারে হয়তো আপনি যেটা বললেন যে 13% ভোট পেয়ে ঢাকার একজন এমপি নির্বাচিত হয়েছেন,
তো ওভারঅল যদি আপনি মিলান তাহলে আমার কাছে মনে হয় যে এটা যে খুব বেশি আমি অবিশ্বাস করব এই জায়গা আমার নাই। আপনারা হয়তো অবিশ্বাস করতেই পারেন। আপনি এবার মনে করছেন যে নির্বাচন কমিশন কোনো আনফেয়ারনেস অ্যাডাপ্ট করেছে, ভোট স্টাফিং হতে দিয়েছে বা এরকম কোনো কিছু আসলে ঘটে নাই, মানে এটা আপনি মনে করছেন? আমি তো এটারই রেজাল্ট হয়নি বলেই তো আমি আসতে পারছি, নাহলে আমি আসতে পারতাম না। না, আপনারটার ব্যাপারে আসলে সাকিব ভাই কোনো ডিসপিউটও করতে চাচ্ছেন না, আপনার ব্যাপারে এককভাবে আলোচনাও করতে চাচ্ছেন না। তিনি বলছেন সার্বিকভাবে। আমি যতটুকু প্রশাসনের সাথে আলাপ করছি, আমার পুরো সিলেট বিভাগ। আচ্ছা, তাইলে আইজিপি সাহেবের ভাই কিভাবে ফেল করে আপনি বলেন? যদি প্রশাসন যদি কোনোভাবে এখানে যদি কি করতো, প্রশাসনে যদি আপনি বলেন যে প্রশাসন শাসন করছে, এটা হচ্ছে একটা গ্র্যান্ড ডিজাইনের অংশ, এরকমও বলেন কেউ কেউ, যে আইজি সাহেবের ভাই ফেল করবেন, প্রেসিডেন্ট সদস্য ফেল করবেন, তারপরে এগুলি গ্র্যান্ড ডিজাইনের প্রতিমন্ত্রী। আপনি যদি এই কথাগুলো বলেন তাহলে এই ডিজাইনারের মধ্যে আপনিও আছেন। আমার থাকতে হয় না, আমি তো অবজারভার, আমি ডিজাইন দেখি তো। আপনি যদি ডিজাইনের কথা বলেন তাহলে নিশ্চয়ই আপনার কাছে ইনফরমেশন আছে, আপনি আমাকে এটার একটা প্রুফ দেন, আমি আপনারে নিয়ে হাইকোর্টে যাই। ইনফরমেশন না, আমি এক ধরনের অবজারভেশনের কথা বলতেছি। আপনি হাইকোর্ট আমাকে অলরেডি দেখিয়ে দিয়েছেন, আরো নিশ্চয়ই দেখাবেন, আপনার সময় আছে। আমি সরকারকে এটি চাচ্ছি কিনা যে আওয়ামী লীগ বি, আওয়ামী লীগ সি, আওয়ামী লীগ ডি তৈরি হোক বাংলাদেশে। দেখেন, আমি যে উত্তরটা শুরু করার সময় একটা কথা বলতে চাই, যে আমি পড়ছিলাম ছোটবেলায় যে অধিকার ছাড়িয়ে দেয়া অধিকার রাখিবার মতো বিড়ম্বনা নাই। তো সাকিব ভাই যখন নির্বাচনে কারচুপি এইসব নিয়ে কথা বলেন, তখন আমার একটা বিষয় আশ্চর্য লাগে যে নির্বাচন বয়কট করার পর, ধরেন আমি গেলাম না এই নির্বাচনে, তারপরে এই নির্বাচন কিরকম হয়েছে এটা নিয়ে আলোচনা করাটা বরং আগের যে স্ট্যান্ডিং আমার এটাকে দুর্বল করে দেয়। জানেন, আমি যখন আমাকে সাকিব ভাইকে প্রশ্ন করা হইলে উনি তো বলতেন যে ভাই আমি যে নির্বাচনে যাই নাই, সুতরাং এটা ধরেন আওয়ামী লীগ করছে নির্বাচন গেল প্রথম ফার্স্ট কোশ্চেন। এক সেকেন্ড ব্যারিস্টার, আমার একটু কোশ্চেন আছে, একটা সেকেন্ড একটু কোশ্চেন আছে। সাকিব ভাই নির্বাচনে যায় নাই, কিন্তু সাকিব ভাই তো বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনতা, আমি বলছি, আমি শুনেন, মানে না প্রশ্ন করতে পারবে, কিন্তু উনি যে স্ট্যান্ডিং নিয়ে যায় নাই নির্বাচনে, এই স্ট্যান্ডিং এর পরে বরং উনি নির্বাচনের কারচুপি নিয়ে কথা বলাটা নির্বাচনের উনি বৈধতা দিলেন। এটা হচ্ছে কি আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনারা দ্বিমত করতে পারেন না, এটা আমার মত হচ্ছে কি যে আমি যখন যে নির্বাচনে যান, আমি আপনার কাছে ক্ষমতা দিয়ে দিলাম, ভাই যান, আপনি আপনার সাথে আমি নাই, আপনার আন্ডারে আমি নির্বাচন করব না। তারপরে এই নির্বাচন কিরকম হয়েছে এটা নিয়ে তর্ক বিতর্ক করা, আমি আমার জায়গায় স্ট্যান্ডিং থাকবো যে আমি শুনেন, আমি যে কারণে আপনার আন্ডারে নির্বাচন করতে চাইনি, এইটা নিয়ে আমার বিভিন্ন বৈধতা থাকতে পারে, যৌক্তিক দাবি থাকতে পারে। এই দাবি কিন্তু এখন আর উনাদের কিন্তু এখন আর এই জায়গা নাই। এখন হচ্ছে গিয়ে ঠিক মতো নির্বাচন হয়েছে কিনা, ভোটার ঠিক মতো আসছে কিনা, এই জায়গায় চলে আসছেন ওনারা। সুতরাং আগের বিষয়টা একটা হালকা হয়ে গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই বিএনপি বা এই ধরনের দল যখন আসে না, ধরেন একটা বড় অংশ তো আসে নাই ভোটে, সুতরাং তখন তো হচ্ছে কি এই জায়গাটা খালি থাকে না, এই জায়গাতে অসংখ্য স্বতন্ত্রের তৈরি হয়েছে। এবং আপনারা কিন্তু আমার বিশ্বাস একটা যে আশ্চর্য হবেন এইবারের স্বতন্ত্রদের পারফরমেন্স দেখে, সংসদের ভিতরেও পারফরমেন্স দেখে আপনারা আশ্চর্য হবেন। এখন এই জায়গায় আমি একটা প্রশ্নের কথা আপনাকে বলতে চাই, যেমন ধরেন আমি স্বতন্ত্র, কিন্তু স্বতন্ত্র হইল দুইটা জায়গায় আপনি আমাকে আনকম্প্রোমাইজিং। একটা হচ্ছে গিয়ে যে আমি বঙ্গবন্ধুকে ধারণ করি, বঙ্গবন্ধুকে বহন করি, আরেকটা হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে আমি নিজেকে দাবি করি এবং এই অনুযায়ী কাজ করি। এই জায়গাটাকে আপনি যদি বলেন যে এই জায়গা যেহেতু আপনি মানেন, তাহলে আপনি বি টিম, তাইলে আমি সম্মানের সাথে আপনার সাথে দ্বিমত করতে চাই। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে বাংলাদেশে এই দুইটা জিনিস না মানার পরে আমার কাছে মনে হয় যে এটা খুবই হতাশাজনক। আপনার সাথে আমার আর বক্তব্য চলে না, ওকে, কারণ আমি এই জায়গায় কোন ধরনের কম্প্রোমাইজ আমি করব না, বরং বিরোধী দল যারা করবেন, ধরেন বিরোধী দল বঙ্গবন্ধুর যিনি মানবেন না, তিনি আসলে এই দেশে জাতির জন্য কে যিনি মানবেন না, বা এই তখন তো বিরোধী দলের আমার এই কনসেপ্টটা আমার কাছে খুবই হেইজি মনে হয়। তা আপনি এই বি টিমের যেটা বলতেছেন, আওয়ামী লীগ বি টিম, সি টিম কিনা বা জাতীয় এরকম হচ্ছে কিনা,